নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা মিসলেনিয়াসের সিলেবাস, এক্সাম স্ট্র্যাটেজি, প্রিভিয়াস ইয়ার্সের কতটা কি কাট অফ ছিল আর এক্সামের প্যাটার্নটা একটু ডিটেলে দেখব। এর পাশাপাশি যেটা তোমাদের স্ক্রিনে লেখা নেই সেটা হচ্ছে আমরা এক্সামের ডেটটাও দেখব, ঠিক আছে? আর এই এক্সামে কতটা ভ্যাকেন্সি আছে সেটাও আমরা একটু ডিসকাস করে নেব। তাহলে তোমাদের প্রিপারেশনে কোথায় কোথায় তোমরা ল্যাগ করছো আর কোথায় কোথায় তোমাদেরকে ইমপ্রুভ করতে হবে সেগুলোর একটু হেল্প হয়ে যাবে, আর বুঝতে পারবে ভ্যাকেন্সি আর প্রিভিয়াস ইয়ার্সের কাট অফ দেখে যে কেমন কম্পিটিশন আছে বা কেমন কম্পিটিশন এই বছর হতে পারে, ঠিক আছে? তাহলে এক এক করে আমরা ডিটেলে সবকিছু দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব WBPSC মিসলেনিয়াস পরীক্ষায় একটা ওভারভিউ। এখানে দেখতে পাচ্ছ সবকটা পোস্টের নাম লেখা রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, এরকম করে বেশ কটা পোস্টের নাম এখানে লেখা রয়েছে, ঠিক আছে? এই সবকটা পোস্টেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে মিসলেনিয়াস পরীক্ষার থ্রুতে। আচ্ছা, নেক্সট হচ্ছে এজ অ্যান্ড এলিজিবিলিটি। এই সমস্ত কিছু তোমরা আগে দেখে নিয়েছো যখন নোটিফিকেশন পাবলিশড হয়েছিল, কিন্তু তাও আমি একবার তোমাদেরকে সবকিছু মনে করিয়ে দিচ্ছি, কারণ যেই পরীক্ষায় তুমি প্রিপেয়ার হচ্ছ তার মধ্যে যদি তুমি সম্পূর্ণভাবে পার্টিসিপেট না করো তাহলে কিন্তু সেই এক্সামের প্রিপারেশনটা শুরু হয় না। তার জন্য তোমাকে পুরোপুরি এখানে ইনভলভ হতে হবে। তো এজ হচ্ছে 20 থেকে 39 বছর, আর এডুকেশন কোয়ালিফিকেশন দরকার যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে? কিভাবে পরীক্ষাটা হবে? তো প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে ফাইনাল বা মেন্স এক্সাম হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট কিংবা ইন্টারভিউ হবে। 3 চরণে এক্সামটা কমপ্লিট হচ্ছে। ম্যাক্সিমাম মার্কস কি কি আছে? তো প্রিলিম এক্সামে 200 নম্বরের পরীক্ষা হবে, তারপরে 450 নম্বরের মেন্স এক্সাম আছে, আর 100 নম্বরের ইন্টারভিউ আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সপেক্টেড মিসলেনিয়াস ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে 600 থেকে 700টা। এটা কিন্তু আনঅফিসিয়াল, কিন্তু এটা আমার মন থেকে বলছি সেটা না, এটা কোথাও থেকে একটা সোর্স পেয়েছি, তো সেখান থেকেই তোমাকে এই ভ্যাকেন্সিটা জানানো হচ্ছে। প্রিলিমে মিনিমাম ধরে নাও তুমি যে 6 থেকে 7 হাজার জনকে পাস করাবে, তাহলেই সেটা মেন্সে তারা অ্যাপিয়ার করবে, আর সেখান থেকে এক এক করে এরা 600-700 জনকে বাঁচতে শুরু করবে। কারণ এটা আমরা অবভিয়াসলি, তোমরাও জানো হয়তো, যতটা ভ্যাকেন্সি থাকে তার 10 গুণকে মেন্সে ডাকা হয়। নেক্সট আমরা দেখব প্রিলিমসের এক্সাম প্যাটার্নটা বা সিলেবাসটা। তো এখানে দেখতে পাচ্ছ তুমি যে জেনারেল নলেজের 75টা প্রশ্ন থাকবে যেটা 150 মার্কসের থাকবে, আর অ্যারিথমেটিকের 25টা প্রশ্ন থাকবে যেটা 50 নম্বরের থাকবে। তার মানে হচ্ছে যে টোটাল কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে। এখানে 100টা প্রশ্ন, 2 নম্বরের একটা প্রশ্ন থাকছে। ক্লিয়ার এটুকুটা? আর টাইম থাকছে তোমাদের কাছে 1.5 ঘন্টা বা 90 মিনিটস, ঠিক আছে? এখানে এই যে জেনারেল নলেজটা লেখা রয়েছে এটা দেখতে খুব ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে ছোট্ট সাবজেক্ট, কিন্তু এই জেনারেল নলেজের মধ্যে যত রকমের সাবজেক্ট আছে সব কিন্তু এখানেই ঢোকানো আছে। তো তার জন্যই এটাকে খুব লাইটলি নেওয়া যাবে না। আর এক্সামটা যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের আছে তার মানে এটা একটু টাফ হবে। এটা কিন্তু ওই ফুড এসআই কিংবা ক্লার্কশিপের মতন ইজি পরীক্ষা হবে না। নেক্সট আমরা দেখব মেন্স এক্সামের প্যাটার্ন। তোমরা বলবে যে আগে প্রিলিমটা দিই তারপরে মেন্স করব, তো ওরকম হয় না। তুমি যদি প্রিলিমস ক্র্যাক করতে চাও তাহলে তোমাকে মেন্সটাকে টার্গেট করতে হবে, তাহলে প্রিলিম ক্র্যাক হবে। তো তার জন্যে মেন্সকে টার্গেট করো, মেন্সকে মাথায় রেখে তুমি পড়াশোনাটা করো, প্রিলিমস তোমার নিজে নিজেই ক্র্যাক হয়ে যাবে। মেন্সের আমরা দেখবো যে প্রথমে হচ্ছে পেপার ওয়ান হচ্ছে ইংলিশ, যেটা 150 নম্বরের থাকবে, আর এখানে 1.5 ঘন্টা তুমি টাইম পাচ্ছ। তারপরে থাকবে পেপার 2, যেটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থাকছে, এখানে বাংলা ধরে নিতে পারো তুমি, আর যারা হিন্দি চুজ করেছো ফর্ম ফিল আপের সময় তাদের জন্য হিন্দি, উর্দু, নেপালি, সাঁতালি, ঠিক আছে? এই সবকটা ভাষা রয়েছে। সেখানে আমি ধরে নাও বাংলা ধরে নিলাম, তো ইংলিশ হয়ে গেল 150 নম্বরের, বাংলা হয়ে গেল 150 নম্বরের। 90 মিনিটস করে থাকলো এই দুটো পরীক্ষা। আর লাস্ট যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে জার্নাল স্টাডিজ। জার্নাল স্টাডিজ 100 নম্বরের, আর অ্যারিথমেটিক 50 নম্বরের। কিন্তু এখানে একবার দেখে নাও, এটা কিন্তু ডিসক্রিপটিভ হবে, এখানে কিন্তু এমসিকিউ থাকছে না। তোমাকে লেন্দি, যেমন ক্লাস 10-এ তুমি অ্যান্সার লিখতে বড় বড় করে, সেরকম কিন্তু এখানে তোমাকে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? আর এই পরীক্ষাটা 150 নম্বরের হবে। টোটাল 150 টোটাল 450 নম্বরের হয়ে যাচ্ছে। আর এর জন্য তুমি 150 মিনিট পাচ্ছ। এই লাস্ট যেটা পেপার 3 থাকবে তার জন্য তুমি 150 মিনিট পাচ্ছ। 150 মিনিট মানে হচ্ছে 2.5 ঘন্টা। তাহলে ল্যাঙ্গুয়েজগুলো হয়ে যাচ্ছে তোমার 1.5 ঘন্টা করে, আর যেটা ডিসক্রিপটিভ পেপার থাকছে সেটা হয়ে যাচ্ছে 2.5 ঘন্টার। এই পরীক্ষায় তুমি যদি পাশ করো তাহলে ফার্দার তোমাকে ইন্টারভিউয়ে ডাকা হবে, আর ইন্টারভিউটা 100 নম্বরের আছে। সেখানে তুমি যা স্কোর করলে একটা ওভারঅল কাট অফ রেডি করা হবে, আর যদি তুমি সেই কাট অফটা ক্লিয়ার করতে পারো তাহলে তোমাকে জবটা দেওয়া হবে। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি, একটা জিনিস কনফিউজড হতে পারো তোমরা, যে প্রিলিমের নাম্বার কি যোগ হবে ফাইনাল কাট অফে? একদম যোগ হবে না। প্রিলিম একটা সেপারেট পরীক্ষা হয়ে যাচ্ছে। তুমি মেন্সে কত নম্বর পাচ্ছ
সেটা, আর ইন্টারভিউ কত নাম্বার পাবে সেটা, এই দুটোকে যোগ করা হবে। এই দুটোকে যোগ করে একটা ফাইনাল কাট অফ বানানো হবে। সেটাকে যদি তুমি ক্রস করতে পারো তাহলে তুমি জবের জন্য সিলেক্টেড ক্যান্ডিডেট হবে। ক্লিয়ার এইটুকুটা? ওকে, নেক্সট আমরা দেখবো সিলেবাস। দেখতে পাচ্ছ এখানে সিলেবাসকে আমি দুটো সেকশনে ডিভাইড করে নিয়েছি, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ, একটা হচ্ছে অ্যারিথমেটিক। টপিকগুলো দেখে তোমার মনে হতেই পারে যে হ্যাঁ এই টপিকগুলো আমি অনেকবার প্র্যাকটিস করেছি, ইজি আছে, কিন্তু বলবো যে এটা অতটা ইজি না। অ্যারিথমেটিক কিন্তু অ্যাডভান্স লেভেলের থাকে। এই পরীক্ষাটাকে তুমি কম্পেয়ার করতে পারো ডব্লিউবিসিএস এর সাথে। কারণটা হচ্ছে এটাও গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা। আমি যেমন ফুড এসআইয়ের সময় যেমন তোমরা আমাকে বলছিলে যে স্যার টাফ পড়ান, এত ইজি প্রশ্ন আসে না, আর আমি তখন বলেছিলাম যে ইজি আসে, ইজি প্রশ্নই এসেছিল। এখন আমি বলছি ইজি আসবে না, তাই ইজির ভরসায় কিন্তু থেকো না, লেভেলটাকে একটু আপ করতে হবে যদি তুমি মিসলেনিয়াস টার্গেট করেছো তো। এক এক করে আমরা জিএস এর আগে টপিকগুলো দেখে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে স্পোর্টস আছে, আর স্পোর্টস বলতে গেলে স্ট্যাটিক ওইভাবে আসবে না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্পোর্টস দেবে। নেক্সট হচ্ছে কান্ট্রিজ অ্যান্ড কারেন্সিস। আগেন কান্ট্রিজ অ্যান্ড কারেন্সিস, কোন দেশ আর কোন দেশের টাকা দেবে সেটা তো আমাদের জানা নেই, কিন্তু ইয়াস আমাদের জানা আছে, কারণ কারেন্টে যেই সব দেশের নাম সামনে আসছে নিউজে, খবরে, কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই সব দেশগুলোর তুমি একটু ডিটেলস জেনে নিলে ভালো হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে কারেন্ট ইভেন্টস, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই যা যা ইভেন্টস ইম্পর্টেন্ট ঘটছে সেগুলো। আচ্ছা, এর মধ্যে কিন্তু পলিটিক্যাল ইভেন্টস কোনোদিনও পড়ে না, যে মোদি কি বললো, মমতা কি বললো, এই ধরনের কিন্তু কারেন্ট ইভেন্টস হয় না। কারেন্ট ইভেন্টস মানে হচ্ছে দেশের হিতে যদি কোনো স্টেপ নেওয়া হলো, কোনো নতুন আইন কানুন পাশ করা হলো, সেই সবকে কারেন্ট ইভেন্টসে তুমি কাউন্ট করতে পারো। বা দেশ হয়তো কিছু অ্যাচিভ করলো, সেগুলোকে তুমি কারেন্ট ইভেন্টসে কাউন্ট করতে পারো। ঠিক আছে? নেক্সট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তো ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি বলবো যে এনশিয়েন্ট ইন্ডিয়াকে তুমি ভালো মতো পড়ো। এনশিয়েন্ট ইন্ডিয়াতে কিন্তু এমন এমন টপিক আছে যেগুলো যদি তুমি ডেপথে না পড়ো তাহলে কিন্তু সেখানেই তুমি আটকে যাবে। কোন কোন টপিক আমি এক দুটো এখন বলছি, বাদ বাকি আমরা যখন ডিটেল ক্লাস করব তখন আমি তোমাদেরকে পুরো ডিটেলে বোঝাবো। একটা হচ্ছে তোমার হারাপ্পা সিভিলাইজেশন। নেক্সট হচ্ছে তোমার ১৬ জনপদ যে ছিল সেই জনপদের পুরো ডিটেল তোমাকে জানতে হবে, যে ইন্ডিয়ার কোথায় কোন কোন লোকেশনে ছিল, তাদের ক্যাপিটাল কি ছিল, সেটা কি গণতান্ত্রিক ছিল নাকি সেখানে রাজার রাজ চলতো, আর তার রাজা ছিল তো কে ছিল, তারা কার সঙ্গে সন্ধি করেছিল, এই সব রকমের কিন্তু ডিটেলে পড়তে হবে। ডিটেলে কেন বলছি, এমসিকিউ অবজেক্টিভ করলে শুধুমাত্র হবে না, কারণ আমাদের মেন্সটা ডিটেলে আছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইকোনমিক সিন। ইকোনমিক সিন বলতে পারো তুমি যে ইকোনমিক সাবজেক্টেরই কথা বলছে, বর্তমানে যা আমাদের দেশে ইকোনমিক কন্ডিশনসগুলো চলছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু সেটাকে আর বইয়ে যে টপিক আছে দুটোকে মিশ্রণ করে তোমাকে পড়তে হবে। একটা এক্সাম্পলের জন্য আমি তোমাকে বলছি, কনস্টিটিউশন থেকে বলছি। ধরো ধরো রিসেন্টলি পাস করা হলো যে কাশ্মীর থেকে ৩৭০ আইনটাকে তুলে নেওয়া, ৩৭০ আর্টিকেলকে তুলে নেওয়া হচ্ছে। তো তোমাকে এর রেসপেক্টে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ৩৭০ আর্টিকেল কত নম্বর পার্টে পড়ছে, কিংবা ৩৭০ আর্টিকেলে কি কি প্রাবধান ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে? কারেন্ট আর বইকে মিক্সড করে যেই প্রশ্ন মানে ফর্ম করা হবে সেই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। আশা করছি বুঝতে পারছো তুমি আমি কি বলতে চাইছি। নেক্সট হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, কোথায় কোন লেক আছে, কোথায় কোন ঝর্ণা আছে, জলপ্রপাত আছে, এই সমস্ত কিছু, কোন নদীর উৎপত্তি কোথায় হচ্ছে, কোথায় গিয়ে মিলছে, এই সমস্ত কিছু। এছাড়াও যেগুলো জায়গা ইন্ডিয়ারই যেগুলো জায়গা খবরে আছে, কিংবা বিদেশের যেগুলো জায়গা খবরে আছে, সেখানে কোন নদী আছে, তার পাশ দিয়ে কোন বড় সাগর যাচ্ছে, এই ধরনের জিনিসপত্র কিন্তু তোমাকে মাথায় রেখে পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ। এটা দেখো, এটা কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কভার করতে পারবে, আর কিছুটা সায়েন্টিফিক রিসার্চ বলতে গেলে এখানে প্রিলিমসে কি ধরনের প্রশ্ন আসবে আমি বলে দিচ্ছি। যে ধরে নাও যে লিফট কে আবিষ্কার করেছে, মাউস কে আবিষ্কার করেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারে। নেক্সট হচ্ছে কালচার। এখানে কালচার হবে না, এটা মানে আর্ট অ্যান্ড কালচারেরই পুরো ব্যাপারটা আছে। এই যে এখানে দেখো লেখা রয়েছে আর্ট অ্যান্ড কালচার। ঠিক আছে? এটাকে ইগনোরও করতে পারো। আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু বেশ ভালো ভালো প্রশ্ন বানানো হয়, আর মোস্টলি কিন্তু এইগুলো এনশিয়েন্ট ইন্ডিয়ান চ্যাপ্টারের উপরে বেসড করে বানানো হয়। ঠিক আছে? যেমন ধরে নাও যে মুঘল সাম্রাজ্যে যে বিল্ডিংসগুলো বানানো ছিল সেই ইমারতগুলোতে কোন ধরনের আর্ট ব্যবহার করা হয়েছে, বা ওটা সেটা কোন ধরনের আর্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু আর্ট অ্যান্ড কালচারে আসতে পারে। বা আমাদের বাংলার বেশ কিছু রাইটার্স আছে, তাদের বইয়ের নাম দেওয়া হলো যে এই বইটা কে লিখেছে, সেরকমই এনশিয়েন্ট ইন্ডিয়ান থেকেও জিজ্ঞেস করতে পারে
যে রাজতারাঙ্গিনী কে লিখেছে। আমি এগুলো ইজি এক্সাম্পল নিচ্ছি কারণ তুমি এগুলো এক্সাম্পলের সঙ্গে ফ্যামিলিয়ার, কিন্তু প্রশ্ন এতটা ইজি দেবে না, একটু তো টাফ থাকবে। আর হতে পারে যে কিছু প্রশ্ন কিন্তু বেশ কনসেপচুয়াল বেসড থাকবে। নেক্সট হচ্ছে স্টেটস অ্যান্ড ক্যাপিটালস, তারপরে হচ্ছে ফেমাস পার্সোনালিটি, আর কারেন্ট জিকে। দেখো কারেন্ট আর জিকে এটা কোনো কথা হলো? এখানে তো কারেন্ট ইভেন্টস বলছেই, তাহলে কারেন্ট জিকে আবার কি জিনিস? কারেন্ট জিকে হচ্ছে যে ধরে নাও এখন বলা হলো যে তাজমহলের চারপাশে এখন আর কোনো ফ্যাক্টরি খোলা যাবে না, এটা একটা আইন পাশ হয়ে গেছে। এবার এই তাজমহলটা তো স্ট্যাটিক, চারপাশে যে ফ্যাক্টরি খোলা যাবে না সেটা হচ্ছে কারেন্ট ইভেন্ট, রাইট? বা কারেন্ট কোনো একটা অর্ডার পাস হলো তো সেটা কারেন্টের মধ্যে পড়ছে। কিন্তু তাজমহলটা স্ট্যাটিক, সেটা কে বানিয়েছে, কবে বানিয়েছে, কত টাকা খরচ হয়েছে, কত বছর লেগেছে, এই ধরনের ইনফরমেশন কিন্তু জিকে, স্ট্যাটিক জিকে, রাইট? তো এই দুটোর মিশ্রণ করে যা প্রশ্ন আসবে সেটা কিন্তু কারেন্ট জিকেতে ফেলা হবে। এখন কিন্তু এটা ট্রেন্ড চলেছে যে এই দু ধরনের মানে কারেন্ট ইভেন্ট আর বইয়ের চ্যাপ্টার থেকে মিক্সড করে কোশ্চেন ফর্ম করাটা কিন্তু বেশ ভালো ট্রেন্ড চলেছে। আমি বেশ কটা স্টেটের কোশ্চেন পেপার দেখলাম, আর সেখানে সত্যি বলতে তুমি সেই কোশ্চেন্সগুলোকে বলতেও পারবে না যে এটা স্ট্যাটিক থেকে আছে নাকি এটা কারেন্ট ইভেন্টস থেকে আছে। যখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে নিচ্ছ তখন তুমি সেটাকে রিয়েলাইজ করতে পারবে যে আচ্ছা এই প্রশ্নটা দিয়েছে কারণ রিসেন্টলি এই ঘটনাটা ঘটেছিল বলে। ঠিক আছে? তো এইভাবে এখন কোশ্চেন্সগুলো ইভলভ হচ্ছে। নেক্সট আমরা একটু দেখে নেব, এখানে একটা আরেকটা রয়ে গেল স্পোর্টস অ্যান্ড গেমস। তো স্পোর্টস অ্যান্ড গেমস আমি বলেই দিয়েছি। জিজ্ঞেস করতে পারে ধরো প্রিলিমসে কেমন করে যে ক্রিকেট ধরে নাও বিরাট কোহলি কি কোন খেলা খেলে, কিংবা ধরে নাও যে রিসেন্টলি ফিফা হবে তো ফিফার কিছু ইভেন্টস তোমাকে দিয়ে দিল। ঠিক আছে, এই ধরনের স্ট্যাটিক যেমন তোমরা দেখে আসছো সেই ধরনের প্রশ্ন এখানে থাকবে। সবকটাই যে একদম হাইফাই প্রশ্ন থাকবে সেটা না, আর সবকটাই যে একদম লো প্রশ্ন থাকবে সেটাও না। কোশ্চেন্স কিন্তু ধরে রাখো তুমি যে 50% এমন থাকবে যে যে কিছু পড়ে যাবে না সেও অ্যাটেম্প্ট করে নেবে। তারপরে 20% এরকম থাকবে যে তোমাকে একটু পড়তে হবে তাহলে তুমি পারবে। আর তারপরে যেটা তোমার 20% বা 25% যেটা বেঁচে যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে তারপরে তুমি করতে পারবে, এই ধরনের কিন্তু কোশ্চেন্স আসবে। কারণ হচ্ছে প্রথম 50টা তো দেখবে তুমি যে কারো যদি কাট অফ ক্লিয়ার হয় না, মানে ধরে নাও কারো যদি কাট অফ ক্লিয়ার হচ্ছে না, তো সে কত মার্কস থেকে ফেল করে? সে কোনোদিনও দেখবে না তুমি যে কাট অফ গেছে 70 আর সে পেয়েছে 25। সে অলওয়েজ 60-65 এরকম মার্কস পায় আর কাট অফটা 70 যায়। ঠিক আছে? কারণটা হচ্ছে যে 50% তো সবাই অ্যাটেম্প্ট করেছে, তোমার রুমে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই অ্যাটেম্প্ট করেছে সেই 50% অ্যান্ড কোশ্চেন্স। ঠিক আছে? বাদ বাকি যে 50% আছে তার মধ্যে যে খেলাটা হচ্ছে সেটাই কিন্তু তোমার কাট অফটা ডিসাইড করবে যে তুমি নেক্সট এগোবে কি নেক্সট এগোবে না। ঠিক আছে? নেক্সট আমরা দেখবো অ্যারিথমেটিক। দেখো অ্যারিথমেটিকে সব তোমাদের চেনা টপিক আছে, কিছুদিন আগেই আমি ফুড এসআই তোমাকে এই টপিকগুলোর নাম বলেছি। প্রবলেমস অন এজ, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমটাকে ইগনোর করতে যেও না। নাম্বার সিস্টেম থেকে এত সুন্দর সুন্দর প্রশ্ন ডিজাইন করা হয় যেগুলো দেখতে মনে হবে যে খুবই সহজ, জাস্ট 3টে ওয়ার্ড লেখা আছে। ধরে নাও √45, খুবই ইজি, দেখে মনে হবে যে এটা প্রশ্ন আছে, কি করতে হবে এই প্রশ্নটাতে, কিন্তু ওখানেই নাম্বার সিস্টেমের কিছু ট্রিক্স লুকানো আছে যেটা অ্যাপ্লাই করলে অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো নাম্বার সিস্টেম, তারপরে অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ডেটা ইন্টারপ্রিটেশন, এসসিএফ, এলসিএম, পাইপ অ্যান্ড সিস্টেম, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, আর ডিসকাউন্টটা ওই প্রফিট অ্যান্ড লসেরই একটা পার্ট, অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক। তো সবকটা টপিক তুমি নাম শুনেছো, সবকটা টপিক তুমি জানো, নতুন কিছু নেই। নতুন কি আছে এখানে? নতুন হচ্ছে যে এখানে অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রশ্ন থাকবে। প্রিলিমসে হয়তো খুব বেশি অ্যাডভান্স দেখতে পাবে না, কিন্তু মেন্সে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকবে যেমন এসএসসি সিজিএল এ দিয়ে থাকে। কারণ ইদানিং দেখা যাচ্ছে যে পিএসসি ডাব্লিউবিসিএস এর মেন্সে যেমন একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ দিচ্ছে, ঠিক সেরকমই কিন্তু মিসলেনিয়াসেও তারা করবে। তার জন্য প্র্যাকটিসের লেভেলটাকে একটু আপ করতে হবে। ওই 1-2 লাইন পড়লাম, 2-3টে লাইন লিখে অ্যান্সার সলভ হয়ে গেল, সেটা কিন্তু হবে না এবার। তো এই সমস্ত টপিক কিন্তু তোমার মেন্স আর প্রিলিমস সবকটার জন্যই ভ্যালিড। এখানে কিন্তু এরকম না যে এটা মেন্সের আর এটা প্রিলিমসের, এরকম কিন্তু কিছু নেই। ঠিক আছে? এই সবকটা টপিক তোমার মেন্স প্রিলিমস মিলিয়ে আছে। নেক্সট যেটা আমরা দেখব মেন্সের সিলেবাস। মেন্স আমি বললাম যে পেপার থার্ডের জন্য তোমরা এই সিলেবাসটাকেই ফলো করো। এই প্রিলিমের যা সিলেবাস আছে এটারই শুধু একটু ফুল অ্যান্সার লেখা প্র্যাকটিস করো আর অঙ্কর লেভেলটাকে একটু বাড়িয়ে দাও, তাহলে এটা মেন্সের পেপার থার্ড হয়ে যাবে। আর পেপার 1 আর পেপার 2 এর জন্য দেখো ইংলিশে এখানে রয়েছে
সেই একই জিনিস, ড্রাফটিং রিপোর্ট করতে দেবে তোমাকে, তারপরে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস দেবে, তারপরে দেখো এখানে কন্ডেন্সিং অফ দ্য প্রোজ বা সামারি বা প্রেসি যেটাকে বলে থাকো সেটা দিচ্ছে, সেন্টেন্স কারেকশন দেবে, ট্রান্সলেশন করতে দেবে, মানে ধরো বাংলায় বা তুমি যেই ল্যাঙ্গুয়েজে তোমার কমফর্ট আছে সেই ল্যাঙ্গুয়েজে তোমার একটা প্যাসেজ থাকবে আর সেটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তারপরে হচ্ছে ইউজ অফ কমন ফ্রেজ আর সিনোনিম আর অ্যান্টোনিমস থাকছে। বাংলায় যদি বলি আমি, এখানে দেখো আমি বাংলাটাকেই ধরে চলছি, বাদ বাকি সব ভাষার জন্যই সেম ব্যাপারটা। তো বাংলা যদি ধরি আমি, তো তাহলে এখানে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা হয়ে যাবে, আর তার গ্রামার থাকছে, কিছু বেসিক গ্রামার থেকে প্রশ্ন দেবে, ড্রাফটিং থাকছে এখানেও, আর সামারি বা প্রেসি এখানেও থাকছে। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন তো ঠিক কম বেশি সেমই আছে, কিন্তু তোমাদেরকে পড়তে হবে দুটোই ল্যাঙ্গুয়েজ, আর লেখা প্র্যাকটিসটা কিন্তু করতে হবে যদি মিসলেনিয়াস তোমার টার্গেট থাকে। তো দেখো আলাদা করে এই মিসলেনিয়াসের কোনো স্ট্র্যাটেজি ভিডিও আমি আনবো না, কারণটা হচ্ছে যে আমার যা বলার ছিল, যা বোঝানোর ছিল, সেটা কিন্তু আমি তোমাকে এই সিলেবাস বলার এখানেই বলে দিচ্ছি। এটাকে একটু ভালো করে শোনো, ভালো করে একটু বোঝার চেষ্টা করো, এটাই কিন্তু তোমাদের স্ট্র্যাটেজির বেস হবে। কে কত ঘন্টা পড়ে, কে কত ঘন্টা পড়তে পারে না, সেটা পুরোপুরি তোমাদের নিজস্ব ব্যাপার। সেখানে আমি যতই বলি না কেন, তুমি ততটাই করবে যতটা তোমার ক্যাপাবিলিটি আছে, তার বিয়ন্ড তুমি পারবে না করতে। তো সেটা তুমি নিজে ডিজাইন করো, সেখানে আমার কোনো ইনভলভমেন্ট থাকা উচিতই না। আমার যেটা রোল হচ্ছে, আমি তোমাকে সিলেবাসটা যদি খুব ভালো মতো বলতে পারি, তাহলে তুমি যে প্ল্যানটা করবে, তোমার যে স্ট্র্যাটেজিটা বানাবে, সেখানে কিন্তু তুমি সেটাকে সিলেবাসটাকে বুঝে বানাবে। এটাই তোমার একটা কাজ হবে, আর সেই স্ট্র্যাটেজিটাকে বানানোর পরে কিন্তু ফলো করতে হবে। আর বলবো যে স্ট্র্যাটেজিটাকে এইভাবে বানাবে যাতে সেটাকে ফলো করতে পারো। এরকম না হয় যে একদিনেই সব পড়ে নেব, সব ফাটিয়ে দেবো, এরকম করে একটা স্ট্র্যাটেজি বানালে পরের দিন দেখছো সেই প্ল্যানটাকে তুমি ফলোই করতে পারছো না। তো এরকমও করতে যেও না। নেক্সট আমরা দেখব কাট অফ। প্রিভিয়াস ইয়ার্স 2019-এ কতটা কাট অফ গেছিলো, 2018-তে কি কাট অফ ছিল। আচ্ছা, এই কাট অফগুলো আমি বলে দিই যে ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। এখানে দেখতেই পাচ্ছ আমি আনরিজার্ভটাই শুধুমাত্র দেখছি, বাদ বাকি SC ST তে ঠিক আছে, কোথাও যদি ডিফারেন্স থাকে তো আমি বলবো। তো আনরিজার্ভের কাট অফ হচ্ছে 336। 336 কত থেকে? 336 হচ্ছে 550 থেকে। 450 মেন্স আর 100 ইন্টারভিউ, তো আনতে হয়েছে তোমাকে 336। তাহলে তুমি কিন্তু 2019-এ যারা চাকরি পেয়েছে তারা 336 নম্বরের বেশি এনেছে বলেই পেয়েছে। 2018-তে একটু কম গেছিলো, 313। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো। এখানে দেখো একটা জিনিস, SC-র এখানে কাট অফ গেছে 314 আর এখানে 268, মানে বেশ ভালো জাম্প হয়েছে SC-দের ক্ষেত্রে। আর ST-দের ক্ষেত্রে ঠিক মোটামুটি একই আছে। আবার OBC এ যারা আছো তাদেরও বেশ ভালোই একটা জাম্প হয়েছে, 329 আর 285, বেশ ভালো একটা গ্যাপ আছে 19 আর 18-র মধ্যে। আর বাদবাকি মোটামুটি ঠিকই আছে, একই রকম রয়ে গেছে। যারা ক্যাটেগরি ফলো করছো তারাও আনরিজার্ভকে টার্গেট করো, তাহলে তোমাদের নিজস্ব ক্যাটেগরিটা কিন্তু ইজিলি ক্র্যাক হয়ে যাবে। আর যারা আনরিজার্ভড আছো তাদের কাছে কোনো অপশান নেই, তাদেরকে অবভিয়াসলি তোমাদেরকে টার্গেট করতেই হবে যে এবার যাতে ফাইনালের যে কাট অফটা হবে সেটা অনেকটা বেশি তোমাদেরকে উঠাতে হবে। কিন্তু তার আগে মাথায় রাখবে যে প্রিলিম যদি ক্লিয়ার না হয় তাহলে মেন্স টেন্স কিন্তু সব রয়ে যাবে ওখানেই। তো তার জন্য পড়াটা এমন করে প্ল্যান করো যাতে প্রিলিমটা ক্র্যাক হয়ে যায়, আর মেন্সের জন্য তুমি রেডি থাকো। আলাদা করে কিন্তু মেন্স পরে পড়বো, যদি তোমার এটা ধারণা থাকে যে আলাদা করে মেন্স তুমি পরে পড়বে, তাহলে কিন্তু আর তোমার হবে না। আমি পরিষ্কার বলছি, তাহলে হবে না। তাহলে মিসলেনিয়াসকে বাদ দাও, তুমি অন্য কোনো এক্সামের প্রিপারেশন করো। যদি ক্লার্কশিপ তুমি অ্যাপ্লাই করেছো তো ক্লার্কশিপটা মন দিয়ে করো, তাহলে বেস্ট হবে। কারণটা হচ্ছে যে মিসলেনিয়াসে রিটার্ন ফ্যাক্টরটা আছে। তুমি যদি প্রিলিম এক্সামের পড়ার সময়ে তুমি যদি কনসেপ্টগুলো ক্লিয়ার না করো, আর সাডেনলি যদি কোশ্চেন্স এমন দিল যেগুলো কিন্তু কমন পড়লো না, আমরা তো সাজেশন দেবই তোমাকে পরীক্ষার আগে, কিন্তু ধরে নাও যে সেখানে কিছু কমন পড়লো না, সেই মুহূর্তে তোমার নিজের নলেজটাই কিন্তু কাজে দেবে যে তুমি কতটা সেই বিষয়ের ডেপথে পড়েছো আর কতটা অ্যান্সার লিখে আসতে পারছো। তার জন্যই বলবো যে মেন্স আর প্রিলিমসের প্রিপারেশনটাকে পাশাপাশি একসঙ্গেই চালিয়ে যাও। স্ট্র্যাটেজিতেও দেখো আমি ওটাই লিখেছি মেনলি, যে অনলি MCQ প্র্যাকটিস ইজ নট ওয়ার্কিং। শুধুমাত্র যে আমি MCQ প্র্যাকটিস করে গেলাম ফুড এসআই পরীক্ষার মতন আর আমার ভালো গেল পরীক্ষা, হবে না, ওইভাবে হবে না। মিসলেনিয়াস ওইভাবে হবে না। মিসলেনিয়াসের জন্য ফোকাস দরকার আছে, যেমন WBCS এর জন্য ফোকাস দরকার থাকে সেরকম দরকার আছে। আর তোমাদের মধ্যে অনেকেই জানো যারা রেগুলার আমাকে ফলো করো যে আমি ডিটেল ক্লাসও করাচ্ছি। আমরা কনস্টিটিউশন থেকে স্টার্ট করেছি, তার পাশাপাশি এক এক করে সব সাবজেক্টই আমরা স্টার্ট করে দেব। ঠিক আছে, তো ডিটেল তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য
আমরা ক্লাসগুলো করাচ্ছি। দেখো একটা জিনিস বলে রাখি যে আমার বর্তমান যা টার্গেট আছে, আমি সেই সব টপিকেরই ডিটেল ক্লাস আনবো যেই সব টপিকে ধরো আমার কিছু বোঝানোর আছে। যেগুলো মুখস্থ করা টপিক আছে সেটার আমি ডিটেল ক্লাস এনে কোনো লাভ নেই, সেটা তোমাদেরও টাইম নষ্ট হবে, আর আমিও সেই এফার্টটা যদি অন্য কোথাও দিই তো আমার জন্য সেটা বেটার হবে। তো তার জন্য আমি বলবো যে আমি সেই সব টপিকের উপরেই ডিটেল ক্লাস বানাবো যেগুলো তোমার বোঝাটা দরকার বা তোমার একটু বুঝতে তোমার একটু খাটনি হয়, সেটা যাতে আমি ইজি করে দিতে পারি সেই জিনিস, সেই টপিকগুলোর উপরে আমি ডিটেল ক্লাস আনবো। বর্তমানে আমরা কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটির উপরে দুটো ক্লাস করিয়েছি, যদি তুমি দেখোনি তো সেটা দেখে নেবে। আর ইন্ডিয়ান রিভার সিস্টেমের উপরে ক্লাসেস চলছে, একের পর এক আনছি আমরা, তো সেটাও তুমি ফলো করতে পারো। নেক্সট এক্সাম স্ট্র্যাটেজিতে হতে পারে দেখো প্র্যাকটিস রাইটিং। অ্যান্সার লেখা প্র্যাকটিসটা এখন থেকে একটু একটু করে করো। মেনলি আমি বলবো যে ইংলিশ আর বাংলাটাকে লিখতে শুরু করো। 10 দিন 20 দিন লেখা প্র্যাকটিস করলে কিন্তু হবে না। হতে পারে তাদের একমাত্র হবে যারা ধরো 10th 12th-এ লিখে আসছো, কিংবা যাদের কলেজে বাংলা বা ইংলিশ অনার্স ছিল তারা একমাত্র পারবে। নেক্সট হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, সিএ আর সায়েন্স। এই 4টে সাবজেক্টের উপরে কিন্তু একটু বেশি তোমাকে ফোকাস থাকতে হবে, বেশি একটু পড়তে হবে। কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স আমরা জিওগ্রাফি পিওয়াইকিউ যখন সলভ করছিলাম মিসলেনিয়াসের, তো দেখেছি যে হিস্ট্রিতে অ্যারাউন্ড 47 প্রশ্ন ছিল 2010 থেকে 2019 পর্যন্ত। সেখানেই জিওগ্রাফিতে কিন্তু সেই নাম্বারটা অ্যারাউন্ড 60 চলে গেছিলো। তার মানে জিওগ্রাফি থেকে বেশ ভালো সংখ্যা প্রশ্ন এসেছিল। আর সায়েন্সেরও আমি পিওয়াইকিউ করিয়ে দেবো তোমাদেরকে মিসলেনিয়াসের। আর তারপরে হচ্ছে সিএ। ঠিক আছে, ম্যাথ এখানে দেখো লেখা রয়েছে, যেটা আমি একটু আগেই বললাম যে অ্যাডভান্স লেভেলের ম্যাথ তোমাকে করতে হবে। টপিক একই থাকবে, ধরে নাও পাইপ অ্যান্ড সিস্টার্নই আছে, কিন্তু পাইপ অ্যান্ড সিস্টার্নের মধ্যে যেগুলো অ্যাডভান্স ম্যাথ থাকে সেগুলো প্র্যাকটিস করাটা উচিত, তাহলে তোমার মেন্সে ওটা হেল্প হবে। আর তুমি সেটা কখন পারবে, যখন তোমার বেসিক ক্লিয়ার আছে। যদি তোমার বেসিকই ক্লিয়ার না থাকে তো তুমি অ্যাডভান্স ম্যাথ করতে পারবে না। তো তার জন্য আগে বেসিকগুলো ক্লিয়ার করো, ঠিক আছে? আর ইংলিশ আর বাংলা ল্যাঙ্গুয়েজের যে বললাম ওই একই কথা, যে সেটাকেও একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে যা বললাম আমি সেটাই তোমাদের স্ট্র্যাটেজি, সেটাই তোমার এক্সাম প্যাটার্ন, আর সেটাই হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, একটু চেষ্টা করো, যেভাবে বললাম সেইভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, সেটাকে একটু ফলো করার চেষ্টা করো। বিশ্বাস করো, এইভাবে যদি তুমি চোখ বন্ধ করে জিনিসটাকে ফলো করো আজকে যেভাবে আমি বললাম, মিসলেনিয়াস ইজিলি ক্র্যাক হবে। এমনকি ডাব্লিউবিসিএস এর প্রিলিমসও তোমার না পড়ে ক্র্যাক হবে যদি তুমি মিসলেনিয়াসে এইভাবে নিজেকে প্রিপেয়ার করে নাও। তো মিসলেনিয়াস পরীক্ষাটা কবে হবে? তো মিসলেনিয়াস পরীক্ষার আগে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা হয়ে যাওয়ার 95% চান্সেস আছে। তুমি বলতে পারো যে এরকম উদ্ভুতরে আমি পার্সেন্টেজ দিয়ে কেন বলছি চান্সেস আছে? কারণটা হচ্ছে ফুড এসআইয়ের যে সেকেন্ড দিন আন্দোলনটা হয়েছিল, তো সেই দিন যারা 5 জন গেছিল অফিসে, তাদেরকে এটাই বলা হয়েছে যে ক্লার্কশিপের পরীক্ষাটা আগে হবে, তারপরে মিসলেনিয়াসের পরীক্ষাটা হবে। আর ক্লার্কশিপের পরীক্ষাটা তোমার জুলাই মাসের দিকেই হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে মিসলেনিয়াস পরীক্ষাটা অগস্ট মাসে হচ্ছে। কারণটা হচ্ছে এই ইলেকশনের মধ্যেই কিন্তু এক এক করে নোটিফিকেশনস বেরিয়ে যাবে, যে এক্সাম ডেট ডিক্লারেশনের নোটিফিকেশনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে টাইম কিন্তু খুব বেশি একটা নেই, কারণ তোমাকে ডিটেল পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে মিসলেনিয়াসের জন্য। তো টাইমটা কিন্তু খুব বেশি একটা নেই, এই যে কটা সময় আছে, এই 3 মাস 4 মাস, এটাকে কিন্তু বিশাল একটা টাইম ভেবে ফেলো না মিসলেনিয়াসের মতন পরীক্ষার জন্য, যেখানে তোমাকে ডিটেলে বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, অনেকগুলো জিনিস প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য কিন্তু এটা খুব বেশি একটা টাইম বলবো না আমি। তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছো তারা চেষ্টা করো যে ফালতু দিকে সময়টাকে কমিয়ে একটু পড়ার দিকে সেই সময়গুলোকে দাও। আর যারা জব করছো তাদেরকে বলবো যে তোমরা তোমাদের টাইমটাকে একটু নিজে ডিসাইড করে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। ঠিক আছে, কোনো যদি তোমাদের কোয়েরি বা কোনো কমেন্ট থাকে তো অবভিয়াসলি কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা ওখানে সেখানে লিখতে পারো, আমি তার রেসপন্স করব। আর কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন হয় তো সেটাও তোমরা লিখতে পারো। তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।